আপনি প্রথম যে কথাগুলো বললেন যে এগুলোর গত এক বছরের অগাস্ট মাসে একটা আওয়ামী লীগের একটা স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ৩৬ দিনের অভ্যুত্থান, আমি বলবো ১৫ বছর আন্দোলন এবং ৩৬ দিনের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অভ্যুত্থান কালোটাই ৩৬ দিন অভ্যুত্থান কালোটাই যে আন্দোলন তো অবশ্যই শিক্ষার্থী গণ অভ্যুত্থান যেটা সংগঠিত হয়েছে তার মধ্য দিয়ে ওই সরকারের পতন হয়েছে। এটা ইতিহাসের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল এবং সেটা হয়েছে। আর পরবর্তীকালে যে সমস্ত কথাবার্তাগুলো বলছেন, গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠা, রাজনীতির নতুন বন্দোবস্ত, সমতাভিত্তিক রাষ্ট্র সমাজ এবং রাষ্ট্র বিচার এবং রিকনসিলিয়েশন, এই যে এই প্রসঙ্গগুলি আপনি উত্থাপন করেছেন, এগুলো আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে উঠে আসা আকাঙ্ক্ষার প্রতীক। এখন প্রশ্ন হচ্ছে যে এই আকাঙ্ক্ষাগুলি বাস্তবায়ন করবার জন্য, এটা মানুষের আকাঙ্ক্ষা, তারা সেগুলি আমরা স্লোগানের মধ্যে দেখেছি, ওই সময় আমরা দেয়াল লিখনের মধ্যে দেখেছি। এই যে স্লোগান দেয়াল লিখনের মধ্য দিয়ে, তাদের বক্তৃতা বিবৃতির মধ্য দিয়ে যেসব আকাঙ্ক্ষাগুলি উঠে আসে, সেগুলি সমাজের ভেতর থেকে উঠে আসে, অর্থাৎ এই আকাঙ্ক্ষাগুলি এখনও বিদ্যমান আছে। সেটা বাস্তবায়ন প্রক্রিয়ার জন্যে বা বাস্তবায়নের জন্যে সমাজে যেই ধরনের রাজনৈতিক সংগঠন প্রয়োজন, পরিষ্কারভাবে বোঝা যায় সেই সংগঠনের উপস্থিতি অথবা একটা সবল উপস্থিতি এখনও পর্যন্ত অনুপস্থিত। যতক্ষণ পর্যন্ত না এই ধরনের আকাঙ্ক্ষা সমাজের ভেতরে বিদ্যমান, এসব আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য ইনস্ট্রুমেন্ট হিসেবে সংগঠিত রাজনৈতিক দল, অঙ্গীকারাবদ্ধ রাজনৈতিক দল না থাকবে, ততদিন পর্যন্ত এটা হওয়ার নয়। ভবিষ্যতে হবে কিনা সন্দেহ আছে। সেই বছরেরই ২৪ অগাস্ট মাসে এটা হওয়ার পর সেপ্টেম্বর কি অক্টোবরে হবে, একটা প্রায় ২.৫ ঘন্টার একটা বক্তৃতা দিয়েছিল আমি দ্রিকে, এই ৩টা গণঅভ্যুত্থানের সঙ্গে তুলনামূলক আলোচনা, তার সেগুলোর ফল কী হয়েছিল এবং এইটার ফলাফল কি হতে পারে। তো সেখানে সবাই উজ্জীবিত ছিলেন। আমি বলেছিলাম যে এটার থেকে খুব বেশি আকাঙ্ক্ষার কিছু নাই, মানে আশা করবার কিছু আশা করবার কিছু নেই, আশাগুলি জিয়ে রাখার আছে। কারণ এটা খুব পরিষ্কারই ইতিহাসে, এবং সেদিন আমার অনেক বন্ধুরা মনক্ষুণ্ণ হয়েছিলেন। এখন অবশ্য বলেন যে ওই বক্তব্য ঠিকই ছিল। ওই বক্তব্যের কারণ হচ্ছে একটাই, এখনও যা বলছি তখনও তাই। আপনার এই আদর্শ ধাগুলি ধারণ করে সামগ্রিকভাবে এরকম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির উত্থানের, প্রবল উত্থানের মাধ্যমে এগুলি বাস্তবায়ন হতে পারে, সেগুলি অনুপস্থিত আছে সমাজে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এইখানে অনেকগুলি মেরুকরণ ঘটেছে সামনে একটা নির্বাচনকে কেন্দ্র করে। যেমন আমি বারবার বলি যে আগামীতে একটা নির্বাচন হলেই যারাই ক্ষমতা আসেন, তারাই এই আপনি আমি যে আলাপগুলি করলাম এগুলি কোনো দুধের নহর বয়ে দিবে, এটা মনে করার কোনো কারণ নাই। কিন্তু এক ধরনের স্থিতিশীলতা জরুরি, যে একটা নির্বাচিত সরকার যদি সমাজে যেসব তর্ক বিতর্ক আকাঙ্ক্ষাগুলো আছে, সেইটার জন্য আইনানুগভাবে সেগুলো যদি তর্ক বিতর্কের একটা পরিবেশ পাওয়া যায়, একটা নির্বাচিত সরকার থাকলে যদি অর্থনৈতিক শক্তিগুলি ভরসা পায়, সাহস পায়, রাজনৈতিক সাংস্কৃতিক শক্তিগুলি গণতন্ত্রের জন্য যারা লড়াই করে তারা যদি একটা পরিসর খুঁজে পায়, সেইটার জন্য আবার নতুন লড়াই সেই সরকারের বিরুদ্ধে সেই করতে হবে, কারণ নির্বাচন মানেই তো গণতন্ত্র না। এখন প্রশ্ন হচ্ছে যে এই গোটা প্রক্রিয়া, এমনকি আপনি আমাদের জীবদ্দশায় যে দুইটা, আপনার আমার সময়ে যে দুইটা বড় বড় গণঅভ্যুত্থান দেখলাম ১৯৯০ সালের এবং ২০২৪ সালের, তার মধ্য দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সরকার ক্ষমতায় গেছে। অর্থাৎ এখানে বাংলাদেশের যে শাসক শ্রেণীর বিভিন্ন রাজনৈতিক দল আছে, এই দলগুলো যে এই সমস্ত প্রত্যয় এবং আপনার যে আদর্শের প্রতি অঙ্গীকারাবদ্ধ নয়, সেটা তারা বারবারই প্রমাণ করেছে। কখনো কখনো এই তাদের অন্তর্গত, সেটা তো ধরেন যে বড়দের কথা, ছোটদের কথা, বা এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিল তাদের যে আজকে যা দেখা যাচ্ছে, ইভেন ১৯৭১-এ যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা ব্যক্তিগতভাবে দলগতভাবে আজকে যে পজিশন নিচ্ছেন, এটা হচ্ছে যারা জামায়াত ইসলামের সঙ্গে, দুটোই তো এখন ধারা, আরেকটা হচ্ছে বিএনপির সঙ্গে যারা যাচ্ছেন, অনেকে দল বিলুপ্ত করে দিয়ে জাস্ট একটা প্রতীকের জন্যে। জি, আমি আপনার যে প্রশ্ন উত্থাপন করেছেন বড় দলগুলো এবং ছোট দলগুলো মিলেই কথা বলবো, বাট দুভাগে বলতে চাই। একটা হচ্ছে শাসক শ্রেণীর বড় বড় দলগুলো,
তারা প্রত্যেকেই যে সমস্ত কথা বলে মানুষকে সংগঠিত করেছে, তাদের ব্যাপারে তো একটা বিরাট পরিসর ধরেই তাদের সঙ্গে অফকোর্স বিশ্বাসঘাতকতা করেছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর যেই ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠা হবার কথা ছিল, সেইটা তো বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধে যে ঘোষণাপত্র পরিষ্কার অঙ্গীকার করা ছিল যে এই যুদ্ধ জয়ের পরে কী ধরনের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, তখনই কথা ছিল। আমরা তো এখনও পর্যন্ত সবাই সেই জনগণ সেই একই বিষয় নিয়ে লড়াই করছে। এখানে একটা সমতা ভিত্তিক সমাজ, এখানে একটা পরায়ণ একটা সামাজিক ন্যায়পরায়ণতা এবং যে মোটা দাগে গণতন্ত্র তো বটেই, এবং মানুষের যে যে মানবিক মর্যাদা, তিনটার একটাও প্রতিষ্ঠিত হয় নাই। অনেক ব্যাপারে আমরা পিছিয়েছি এই কারণেই যে শাসক শ্রেণীর কতগুলি সহজাত সুবিধাবাদ এবং এই গণতন্ত্রের প্রতি অঙ্গীকার নাই। যেমন আপনি ধরুন না, এখন এই মুহূর্তে সবচাইতে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে, আপনি জাতীয়তাবাদী দলকে বলা ছাড়া তো আপনার পথ নাই। তারা আমাদেরকে বলছেন যে তারা গণতান্ত্রিক ব্যবস্থা চান, কিন্তু আপনি এই যে সামনে একটা নির্বাচন, এই নির্বাচনের জন্যে প্রার্থী বাছাই করার, এই বাছাই করার এটা তো কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে এমন দলের মধ্যেই হয়নি। তাদের দলের সংবিধানের মধ্যে লেখা আছে, দলীয় সংবিধানের মধ্যে একটা নির্বাচনী বোর্ড হবে, যেখানে এক এক এলাকার সমস্ত প্রার্থীরা তাদের আকাঙ্ক্ষা ব্যক্ত করবে, ফর্ম কিনবে, ইন্টারভিউ হবে, সেইটার ভিত্তিতে একটা আপনার নির্বাচনী বোর্ড মনোনয়ন চূড়ান্ত করবে। তো সেটাই হয় নাই। এখন যেই দল কিংবা তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যেভাবে নির্বাচনের মাধ্যমে নানা কমিটি হবার কথা এবং সেই কমিটির মতামতগুলি নানানভাবে তুলে এনে করবার কথা, এটা তারা করছে না। এটা আমাদের চোখের সামনেই হচ্ছে। ফলে এরকম একটা রাজনৈতিক দল গোটা দেশের মধ্যে যে নিজ গণতান্ত্রিক আচরণের মধ্যে দেখা যায় না, যাকে সে গোটা দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের গণতন্ত্রের জন্য একটা বড় ধরনের ভূমিকা রাখবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। এক। দ্বিতীয় বৃহত্তর এই মুহূর্তে যে রাজনৈতিক দল জামায়াতে ইসলামী, তো জামায়াতে ইসলামী গণতন্ত্রের যে মূল সংজ্ঞা, যে রাষ্ট্র একটা ইহজাগতিক ব্যাপার, রাষ্ট্র পরিচালনায় জনগণের সার্বভৌমত্ব যেটা সংবিধানে স্বীকৃত আছে, এবং তারা সেটা যখন তারা পার্লামেন্টে যায় সেই সংবিধান ধরে শপথ গ্রহণ করে, যেখানে জনগণই ক্ষমতার উৎস, সার্বভৌমত্ব জনগণের সঙ্গে, এটা ধরে শপথ নেয়। কিন্তু তার রাজনৈতিক মিছিলে মিটিংয়ে, তার রাজনৈতিক সাহিত্যের ভেতর, তার নির্বাচনিক প্রোপাগান্ডার ভেতরে সেখানে তারা স্বীকার করে না যে জনগণ সার্বভৌম। যেখানে ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার এবং সেই ধর্মকে তারা অপব্যবহার করে, তারা একটা ধর্মবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।